আপনার ফ্রেঞ্চ রেভলিউশনের সময় বিখ্যাত ওই যে উক্তি যে ওই ফ্রেঞ্চের মধ্যে তারা ওই বলতো যে এই রানী বলতেছিল যে মানে মানুষ যখন রাস্তায় নেমে আসছে যে মানুষকে জিজ্ঞেস করতেছিল এরা কেন রাস্তায় আন্দোলন করতেছে, তখন তাকে বলা হয়েছে যে তারা ওই রুটির জন্য আন্দোলন করতেছে। তো সে বলতেছিল তাহলে কেক খায় না কেন ওরা, রুটি যদি Let them কেক eat খায় না। cake. প্রিভিয়াস জেনারেশনের কাছে কি শুনতাম যে ওই পুকুর ভরা মাছ, গোলা ভরা ধান, হ্যাঁ, যে আপনি কি কখনো শুনছেন যে এই স্বাধীনতা পূর্ববর্তী মানুষ খুবই দুর্ভিক্ষ পীড়িত হয়েছে, খাইতে পারছে না? দিজ আর নট দ্য কোয়েশ্চেন আপনার এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মধ্যে। আপনি চিন্তা করুন কোনো রাজনৈতিক প্রভাব, তাদের দাবি হচ্ছে তাদের উপর কোনো রাজনৈতিক প্রভাব নেই, কেউ আপনার উপর কোনো কিছু চালাচ্ছে না, ইভেন তাদের পক্ষে এই সিন্ডিকেটকে রিমুভ করা সম্ভব হচ্ছে না। তাহলে সমস্যা কত গভীরে? আপনি যদি এই পুঁজিবাদী ব্যবস্থাকে টিকায় রাখেন তাহলে এখান থেকে তো আপনি কখনোই বের হতে পারবেন না। তারা আপনি আমাদেরকে বলতেছে তোমরা রিয়েলিটি মাইনা নাও। জি, রিয়েলিটি মাইনে নাও, জি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাই আমাদের আজকের আপসহীন বার্তায়। আমাদের সাথে আজকে আছে জনাব মোহাম্মদ ইসলাম। ইসলাম ভাই, ওয়েলকাম ব্যাক। আসসালামু কেমন আলাইকুম। আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কেমন দিনকাল যাইতেছে আপনার? আলহামদুলিল্লাহ, অলরাইট। যে পলিটিক্যাল মুভমেন্ট বাংলাদেশে হইতেছে, আর ইউ এনজয়িং yourself, observing all the trends? Yeah, it's always interesting to follow up what's going on there. ইনশাআল্লাহ আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে আলাপ করবো ইসলাম ভাই, সেটা হইতেছে গ্লোবালি আমরা লক্ষ্য করছি যে লাস্ট বেশ কয়েক বছর যাবত একটা স্পেসিফিক ট্রেন্ড আমরা দেখতে পাইতেছি। সেটা হইলো আমরা দেখছি যে শ্রীলঙ্কাতে কয়েক বছর আগে শ্রীলঙ্কার জনগণ রাস্তায় নেমে আসছিল এবং একটা বিপ্লবের সৃষ্টি করছে, এবং ফলশ্রুতিতে তাদের যে সরকার তার পতন হয়েছে। এবং একই ধারাবাহিকতাতে আমরা দেখছি যে বাংলাদেশের জনগণ গত বছর জুলাই আগস্ট মাসে যে বিপ্লব হয়েছিল বা কোট আনকোট যে মানুষ রাস্তায় নেমে আসছিল, ছাত্ররা এবং সাধারণ জনগণ, এবং তাদের সেই আন্দোলনের ফলশ্রুতিতে বাংলাদেশের সরকারের পতন হয় এবং একটা পরিবর্তন আসে, কোট আনকোট এক ধরনের একটা পরিবর্তন আসে। এই ধরনের একটা বাস্তবতা আমরা দেখতে পাই ইন্দোনেশিয়াতে, যে ওইখানেও রাস্তায় মানুষ চলে আসে এবং এক ধরনের অরাজকতার একটা সৃষ্টি হয় এবং মানুষের মধ্যে যেই এক ধরনের একটা সেন্টিমেন্ট, যে পরিবর্তনের যে একটা সেন্টিমেন্ট, সেটা আমরা দেখতে পাই। এবং সম্প্রতি সবচেয়ে রিসেন্ট যে ঘটনা সেটা হচ্ছে যে আমরা লক্ষ্য করছি যে নেপালে একই ধরনের আমাদের বাংলাদেশে যেরকম হয়েছে এবং অন্যান্য যেই ঘটনাগুলি এরকম আমরা বললাম যে ইয়াং জেনারেশন, দ্য জেনজিজ, আপামর, তাদের সাথে আপামর জনসাধারণ তারা রাস্তায় নেমে আসছে এবং তার এই ধারাবাহিকতায় আমরা দেখছি যে নেপালেরও সেই একই ঘটনা হয়েছে। তো গ্লোবালি আমরা দেখতেছি যে এই ধরনের একটা ট্রেন্ড চলতেছে যে সাধারণ জনগণ, স্পেশালি ডেভেলপিং ওয়ার্ল্ডে অ্যাজ ওয়েল এজ আপনার ডেভেলপড ওয়ার্ল্ডে অ্যাজ ওয়েল, যে মানুষের মধ্যে তাদের যেই জীবন ব্যবস্থা বা তাদের যেই সরকার বা তাদের যেই রাষ্ট্রীয় কাঠামোগুলি, তার প্রতি তাদের কোনো আস্থা নাই। এখান থেকে মানুষের আস্থা সরে আসতেছে এবং মানুষ তাদের উপর কোনো ধরনের তাদের উপর আস্থা করতে পারতেছে না, এবং তাদের উপর যেই ট্রাস্টটা ছিল এটা মানুষের মধ্যে থেকে আস্তে আস্তে চলে যেতেছে। তো এই কনটেক্সটে আমি আপনার কাছে জানতে চাইবো, যদি আপনি বলতে চান যে আমরা যদি একটা কি ফ্যাক্টরকে আইডেন্টিফাই করতে চাই যে এইসব ঘটনাগুলির মধ্যে ওয়ান অফ দ্য কি ফ্যাক্টর, যেটা কি হইতে পারে, যে কি কারণে মানুষ এই ধরনের টেন্ডেন্সি দেখাইতেছে? জি, ধন্যবাদ। অবভিয়াসলি সবগুলো ঘটনাই ইন্টারেস্টিং একটা কোর্স, যে আপনি যদি সবগুলো ফলো করেন। অ্যান্ড টু বি অনেস্ট, যদি এটার প্রতি অনেস্টলি যদি কোনো অবজারভেশন দিতে হয়, আপনি দেখবেন যে এখানে কোনো সিঙ্গেল কোনো আসপেক্টকে ধরে আগানো খুবই মুশকিল, যে মানে আপনি শুধু বলবেন এই একটা সিঙ্গেল ফ্যাক্টরের কারণে এগুলো বিভিন্ন দেশে হয়ে যাচ্ছে। বাট অবভিয়াসলি এক এক দেশে কয়েকটা ফ্যাক্টর কাজ করছে এবং মানুষের ফর এ লং টাইম দে গেট ফ্রাস্ট্রেটেড উইথ দ্য রুলিং ক্লাস অ্যান্ড তারা রাস্তায় নেমে আসছে। বা এই এক এক জায়গায় এক এক রকম, যেরকম বাংলাদেশে আমরা দেখতে পাইছি যে কোটায় শুটা নিয়ে লাস্টে আপনার ছেলেপেলে রাস্তায় নেমে আসছে, এবং অন্যান্য জায়গায় অন্যান্য রকম যে সরকারি দলের লোকদের অন্যায় অত্যাচার শোষণ দীর্ঘদিন ধরে তাদের একটা যে সিন্ডিকেট অনুযায়ী গড়ে তোলা পুরো দেশব্যাপী এবং মানুষের উপর জুলুম চাপিয়ে দেওয়া। সো এক এক জায়গায় এক এক রকম। বাংলাদেশে ওয়ান অফ দ্য রিজন ছিল যে মানে আপনার ইন্ডিয়ার ইন্টারফিয়ারেন্স বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে। সো দিজ আর মেনি ফ্যাক্টরস। বাট আপনি যদি সবগুলো যেসব কয়টি দেশের কথা বললেন এবং আপনি যদি এইগুলোর আন্দোলনগুলো অবজার্ভ করেন, তাহলে দেখবেন
সবগুলো আপরাইজিং এর মধ্যে একটা কমন ফ্যাক্টর যে সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে মানুষ বা ছাত্র জনতা তারা অর্থনৈতিকভাবে রাষ্ট্রীয় কাঠামো কর্তৃক বৈষম্যের শিকার হয়ে আসছিল, হুইচ ইজ আপনি সব জায়গায় কমন। আপনি বাংলাদেশ বলেন, ইন্দোনেশিয়া বলেন, শ্রীলঙ্কা বলেন, শ্রীলঙ্কায় ভেরি এভিডেন্টলি এটা দেখা গেছে, নেপাল বলেন, আপনি যে কোনো জায়গায় বলেন যে অর্থনৈতিকভাবে তারা বৈষম্যের শিকার হয়েছে লম্বা সময় ধরে। এবং অবভিয়াসলি যেটা এই এন্ড অফ দ্য ডে রাস্তায় নেমে আসার কারণ হয়েছে হয়তো অনেক ক্ষেত্রে সেটা ডিফারেন্ট কোনো রিজনে তারা নেমে আসছে। বাট আমরা দেখতে পাইছি যে আপনি যদি ইভেন বাংলাদেশের কথা বলেন, যে উন্নয়নের মহাসড়কের কথা বলে যে বাংলাদেশের মানুষকে লম্বা সময় ধরে অপারেশনের ভিতর দিয়ে যাওয়া হয়েছে, যে 10 টাকা কেজি চাল খাওয়াবে বলে আপনার চাল কিনতে না পারার অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে। সো দিজ আর দেয়ার আপনি প্রত্যেকটা কান্ট্রিতে, নেপালে এবং শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়ায় যে অর্থনৈতিক, সো আমি দেখি যে মানে প্রত্যেকটা আপরাইজিং এর পিছনে এই অর্থনৈতিক বৈষম্যটা বা ধনী দরিদ্রের মধ্যে ডিফারেন্সটা বা রুলিং ক্লাস এবং জনসাধারণের মধ্যে যেই এই আপনার বৈষম্য অর্থনৈতিক ক্ষেত্রে, সেটাই আপনার একটা কমন ফ্যাক্টর যে আপনার, আমি বলবো যে একটা জ্বালানি শক্তি হিসেবে কাজ করছে মানুষের ভিতর, যে দীর্ঘদিনের ফ্রাস্ট্রেশন এটা নিয়ে। দেন হয়তো অন্য কোনো কারণে তারা নেমে আসছে এবং ওই ফ্রাস্ট্রেশন তারা রাস্তায় দেখাইছে। ইসলাম ভাই, আপনি কারেক্টলি হয়তো আইডেন্টিফাই করছেন যে আই থিঙ্ক ইকোনমিক যে ডিসপ্যারিটি, অর্থনৈতিক বৈষম্য, এটা হচ্ছে ওয়ান অফ দ্য কি রিজন। এখন আমরা এই ডিসকাশনটা হয়তো বাংলাদেশের কনটেক্সচুয়ালাইজ করব বাংলাদেশের ক্ষেত্রে। বাংলাদেশে আপনি যেটা বলছেন যে স্টুডেন্টরা যখন দেখছে যে কোটা সংস্কার আন্দোলনে যখন তারা নেমে আসছে, তখন তারা ইখান রিলেটেড টু ইকোনমি, কারণ কোটা সংস্কারে তারা আপত্তি জানাইছে যে তাদের পড়াশোনা যখন শেষ হয়ে যাবে, দে উড নট বি এবল টু গেট আ গুড জব উইচ উড রেজাল্ট টু ইকোনমিক প্রসপারিটি, তাই না? জি। লাইকওয়াইজ আপনি দেখেন যে বাংলাদেশের একটা ইউথ যারা আছে তাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে যে দেশ থেকে বের হয়ে চলে যাওয়া, আপনার এই যে ভূমধ্যসাগরে বা বিভিন্নভাবে ইউরোপিয়ান কোনো দেশে চলে আসা বা ওইখানে তার ভবিষ্যৎ গড়ার চেষ্টা করা। আলটিমেটলি ইট ইন্ডিকেট যে দেশের মধ্যে আপনার একটা ইকোনমিক বৈষম্য চলতেছে। অন দ্য আদার হ্যান্ড, আপনি যদি রুলিং ক্লাসের দিকে তাকান, দে হ্যাভ ভাস্ট অ্যামাউন্ট অফ মানি, তারা দেশ থেকে বের করে নিয়ে চলে গেছে এবং তাদের ছেলেমেয়েরা, তাদের ফ্যামিলির লোকজনরা বিশাল বিলাসিতার মধ্যে বসবাস করতেছে বা বিশাল বিলাসিতা উপভোগ করতেছে। তো দি রিয়ালিটি ইজ দিস। এখন আমি ডিসকাশনটা এইখানে নিয়ে আসতে চাই যে দিস ইজ ওয়ান অফ দ্য বাই প্রোডাক্ট। আপনার যে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা, এটা হচ্ছে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার একটা বাই প্রোডাক্ট। এখন আমি যদি এই ব্যাপারে বাংলাদেশের কনটেক্সটে আপনাকে একটা প্রশ্ন করি যে বাংলাদেশে আপনার পুঁজিবাদী অর্থনীতির ফলে কী ধরনের সমস্যাগুলির সৃষ্টি হয়েছে, এটা যদি আপনি একটু ব্যাখ্যা করেন উইথ সাম সাবস্টেন্স, যে বাংলাদেশে স্পেসিফিক আমাদের দেশের ইকোনমিতে এই ক্যাপিটালিস্ট সিস্টেমের মাধ্যমে আমাদের দেশের মানুষ কীভাবে এফেক্টেড হয়েছে। জি, ধন্যবাদ। অবভিয়াসলি ধরেন অনেকে হয়তো আপনি যখন বলছেন যে পুঁজিবাদ, অনেকে হয়তো ভাবতে পারে বিকজ শব্দগুলো এক একটা আপনার আইডিওলজির সাথে রিলেটেড, অনেকে হয়তো ভাবতে পারে আমরা কোন পয়েন্ট অফ ভিউ থেকে ডিসকাস করি। বাট দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ যে আপনি যদি অর্থনৈতিক বৈষম্য এবং অর্থনীতি নিয়ে কথা বলতে যান বর্তমান বিশ্ব ব্যবস্থায়, আপনি পুঁজিবাদের বাইরে গিয়ে কথা বলতে পারবেন না, বিকজ বিশ্ব আপনার ওই অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে, আপনার ক্যাপিটালিস্টিক অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে সাবস্ক্রাইব করা। নাও দ্য থিং ইজ, আপনি দেখেন এই যখন আপনার প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আপনার এর আগে ফ্রেঞ্চ রেভলিউশনের মধ্যে যখন ইউরোপিয়ান সমাজ ব্যবস্থা গড়ে উঠতেছিল, তখন তারা যখন সামন্ততান্ত্রিক ব্যবস্থা থেকে আপনার বের হয়ে আসার চেষ্টা করছিল, সো পুঁজিবাদ অ্যাডপ্ট করা এবং সেকুলার সিস্টেম অ্যাডপ্ট করা, গণতান্ত্রিক পদ্ধতি অ্যাডপ্ট করা, এগুলো অ্যাডপ্ট করার পিছনে ওয়ান অফ দ্য রিজন ছিল, অনেকগুলো রিজনের সাথে, যেরকম আমরা বলছি কোনো একটা সিঙ্গেল ইস্যুকে আমরা আইডেন্টিফাই করছি না, বাট ওয়ান অফ দ্য রিজন ছিল যে মানুষের মধ্যে আপনার এই রুলিং ক্লাস কর্তৃক যে অর্থনৈতিক নিষ্পেষণের বিষয়টা, যে মানুষ দিনে রাত্রে পরিশ্রম করেও সে কোনোভাবে একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারছিল না, অপরদিকে রুলিং ক্লাস আপনার যে তারা সম্পদের পাহাড় গড়তেছিল। আপনার ফ্রেঞ্চ রেভলিউশনের সময় বিখ্যাত ওই যে উক্তি, যে ওই ফ্রেঞ্চের মধ্যে তারা ওই বলতো যে এই রানী বলতেছিল যে মানে মানুষ যখন রাস্তায় নেমে আসছে, যে মানুষকে জিজ্ঞেস করতেছিল এরা কেন রাস্তায় আন্দোলন করতেছে, তখন তাকে বলা হয়েছে যে তারা ওই রুটির জন্য আন্দোলন করতেছে। তো সে বলতেছিল তাহলে কেক খায় না কেন ওরা, রুটি যদি কেক খায় না। সো দ্য ইস্যু ইজ, কেন আমি বলতেছি যে মানে এটা বোঝায় যে রুলিং ক্লাস আপনার বাস্তবতা থেকে কতটা দূরে থাকে, তারা বুঝতেই পারে না আসলে সমাজে কি হচ্ছে। সেম এখন ওই এই বিষয়ে যেটা আপনার এসব কিছুকে রিমুভ করার জন্য, সমাজ থেকে ইরেডিকেট করার জন্য তারা নিয়ে আসছে পুঁজিবাদ। এবং পুঁজিবাদের এই প্রমিস ছিল কি, যে এই যে ইকোনমিক আপনার ডিসপ্যারিটি, যে বৈষম্যগুলো মানুষের মধ্যে, এগুলোকে রিমুভ করবে, এগুলোকে ইরেডিকেট করবে। বাট
এই দীর্ঘ সময় ধরে পুরো বিশ্ব এই অর্থনৈতিক ব্যবস্থায় সাবস্ক্রাইব করার পরও আমরা দেখতে পাচ্ছি যে সাবস্টেন্সিয়ালি এটা আসলে তেমন কোনো যে ওই পুঁজিবাদের পূর্ববর্তী অবস্থায় যে বৈষম্যগুলো ছিল এগুলো তেমন এই সাবস্টেন্সিয়ালি এগুলো রিমুভ করতে পারে নাই, সে উন্নত বিশ্বে বলেন বা আমাদের আমাদের দেশে বলেন। সো একটা মিনিট, আমি যদি এই ব্যাপারে আপনাকে জিজ্ঞেস করতে চাই যে আমি যেহেতু আমরা বলতেছি বাংলাদেশের কনটেক্সে আমরা আলাপ করতেছি, আপনি কি বলবেন না, আপনি কি স্বীকার করবেন না যে বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী যে অবস্থা, দুর্ভিক্ষ, স্বাধীনতার পরে আমরা জানি একটা দুর্ভিক্ষ হয়েছে, ওই অবস্থান থেকে আমরা যে 2025-এ আমাদের কি অর্থনৈতিক কোনো অবস্থার ইমপ্রুভমেন্ট হয় নাই? আমরা আমরা জানি গত রেজিমের সময় আমরা শুনতেছিলাম যে বাংলাদেশ একটা মধ্যম আয়ের দেশে পরিণত হইতেছে এবং আমাদের দেশে যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট বা এমনি ইনফ্রাস্ট্রাকচারের যে ডেভেলপমেন্ট এগুলি আমরা আমাদের নজরে পড়তেছে। সো আপনি কি অস্বীকার করবেন যে এই পুঁজিবাদের কারণে বাংলাদেশের যে সামগ্রিক একটা আপলিফট ওইটা কি স্বীকার করা যায় না? না, দিস ইজ আমি যেটা দেখি যে সমাজকে একটা ভুলভাবে ওই অবজার্ভ করা। আপনি যদি দেখেন যে অবভিয়াসলি প্রত্যেকটা সিভিলাইজেশনের একটা ওই কোর্স অফ পাথ আছে, সে একটা ওয়েতে ডেভেলপ করতে থাকে, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট করতে থাকে, এই জন্য আপনার জীবন আসান হয়, সেটা সর্বাবস্থায় চলমান। সেটা এই পুঁজিবাদের কোনো নিজস্ব অবদান না যে আজকে ধরেন আমরা এখানে বসে মাইক নিয়ে ক্যামেরা নিয়ে আলাপ করছি, এটা এমন না যে এটা এককভাবে পুঁজিবাদ দাবি করতে পারে এটা আমাদেরই অবদান এই এই সমাজে। নো, আপনি যদি পুঁজিবাদের আগের ব্যবস্থাগুলোকে সরাই দেন তাহলে আমরা এখানে আসতে পারবো না কখনোই। সো এটা এককভাবে কোনো ব্যবস্থার অবদান নয়। বাট দ্য থিং ইজ, আপনি যদি বলেন যে তেমন কোনো ডিফারেন্স কিনা, আপনি যদি দেখেন আমরা আমাদের এই প্রিভিয়াস জেনারেশনের কাছে কি শুনতাম যে এই পুকুর ভরা মাছ, গোলা ভরা ধান, হ্যাঁ, যে আপনি কি কখনো শুনছেন যে এই স্বাধীনতা পূর্ববর্তী মানুষ খুবই দুর্ভিক্ষ পীড়িত হয়েছে, খাইতে পারছে না? দিজ আর নট দ্য কোয়েশ্চেন আপনার এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মধ্যে, ইভেন ওই ব্রিটিশ যাওয়ার আগে। বাট দ্য প্রবলেম ইজ যে আমরা যখন আলাপ করতেছি, ইয়েস আপনি বলতে পারেন যে হয়তো টেকনোলজিক্যালি এবং মানুষের লাইফস্টাইল অনুযায়ী হয়তো কিছুটা চেঞ্জ এসেছে বিকজ অফ দ্য এই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কারণে, বা এর কারণে দারিদ্রতা রিমুভ হয় নাই, যেটা হওয়া উচিত ছিল। একটা দীর্ঘ সময় ধরে একটা হিউজ নাম্বার অফ কর্মক্ষম মানুষ নিয়ে যেটা হওয়া উচিত ছিল, দারিদ্রতা রিমুভ হওয়া বা বেকারত্ব দূর হওয়া, যে মানুষের মধ্যে অর্থনৈতিক বৈষম্যগুলো দূর হওয়া, যেটা হওয়া উচিত ছিল একটা দীর্ঘ সময় পুঁজিবাদের মধ্যে চলার কারণে। কিন্তু আপনার যদি মনে করেন না আমরা আগের চাইতে ভালো আছি, তাহলে আমরা হয়তো বাস্তবতাকে ভিন্নভাবে যে এক্সপ্লেন করছি। যেভাবে আমরা হাসিনা পূর্ববর্তী সময়ে হাসিনা যে প্রমিসগুলো দিয়ে ইকোনমিক যে আপনার ফুলফিলমেন্টের প্রমিসগুলো দিয়ে এসেছিল, সেগুলো যেভাবে যে রক্ষা করেনি, তারপরেও সে বলতো যে আমরা উন্নয়নের মহাসড়কে আসি। সেম ওয়েতে আপনার আগের সময়ের সাথে যদি এখন তুলনা করেন, মানুষ মনে করে যে না আগে মানুষ গ্রামে থাকতো, এই আপনার এই গাড়ি ঘোড়া ছিল না, এগুলোকে যে মানে আপনার ওই দারিদ্রতার সাইন হিসেবে মনে করে। বাট সে বুঝতে পারে না যে এটা একটা অ্যাডভান্সমেন্ট, যে আপনার যে কোনো সিভিলাইজেশন অ্যাডভান্সমেন্টের একটা পথ, এভাবেই চলে যাইতে হয়। সো আমার অরিজিনাল প্রশ্ন ছিল যে আপনার বাংলাদেশে কি ধরনের বৈষম্যের সৃষ্টি করছে এই পুঁজিবাদ ব্যবস্থা, এই ব্যাপারে যদি আপনার আর কিছু বলার থাকে, যে স্পেসিফিকলি বাংলাদেশে কি ধরনের বৈষম্যের সৃষ্টি করছে এই পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা। জি ধন্যবাদ। যেটা আমি বলতেছিলাম যে মানে এই অর্থনৈতিক ব্যবস্থা, ওয়েদার ইটস ইউরোপ, আপনার পশ্চিমা সিভিলাইজেশন বা আপনার এই ডেভেলপিং কান্ট্রিজগুলো, বাংলাদেশ, শ্রীলঙ্কা বা ইন্দোনেশিয়া, যেখানেই যান না কেন সেখানেই আপনার আমরা দেখতে পাচ্ছি যে যে প্রমিসগুলো নিয়ে এসেছিল সেগুলো কখনোই রিমুভ করতে পারেনি। আমি দেখছিলাম যে ওই বাংলাদেশের ক্ষেত্রে গত দুই দশকে বাংলাদেশে বলা হয়েছে আপনার প্রবৃদ্ধির হার, অর্থনৈতিক প্রবৃদ্ধির হার 6 থেকে 7%। কিন্তু আবার যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর 2022 সালের একটা সার্ভে অনুযায়ী, তারা হাউস হোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভে, যেটা বলে যে বাংলাদেশে আপনার 38%, 38% জাতীয় আয়ের যে আপনার ইয়েটা নিয়ন্ত্রণটা করে মাত্র 10% ফ্যামিলি। মাত্র 10% ফ্যামিলি 38% আয়ের নিয়ন্ত্রণ করে। আর আর বাকি একদম নিচের 10% ফ্যামিলি, তারা জাতীয় আয়ের মাত্র 1.3% উপভোগ করে বা নিয়ন্ত্রণ করে। ইটস অ্যান আনবিলিভেবল চিত্র আপনি যদি দেখেন। এর মাঝখানে 40% মাত্র 13% জাতীয় আয়ের নিয়ন্ত্রণ করে।
এই ধরনের ডিসপ্যারিটি আপনি যদি শুধুমাত্র উপরের স্তরের 10% তারা যদি সমাজের জাতীয় আয়ের একটা রাষ্ট্রের জাতীয় আয়ের 38% সম্পদ উপভোগ করে বা নিয়ন্ত্রণ করে, ইটস অ্যান আনবিলিভেবল বৈষম্য, যেটা আপনি হয়তো যখন মুখের কথায় বলা হয় তখন হয়তো ধারণা করা যায় না, কিন্তু যখন পরিসংখ্যান দিয়ে বোঝানো দেখা হয় তখন আপনি বুঝতে পারেন যদি এই বিশাল পরিমাণ একটা সম্পদ কিছু শুধুমাত্র কিছু পরিবার, কিছু মুষ্টিমেয় পরিবার কুক্ষিগত করে রাখে বা তাদেরকে রিভলভ করে এই ইকোনমিটা ঘুরতে থাকে, তাহলে আসলে যে উন্নয়নের কথা আমাদেরকে বলা হয় সেটা আসলে কোথায় হচ্ছে? কারণ এই যারা আপনার ওই এজে যারা আছে, প্রান্তিক যারা আছে, তারা তো আসলে এখানে কোনো পোর্শনই নাই, তাদের নেক্সট টু নাথিং তাদের ইয়ের মধ্যে। এবং আপনি যদি দেখেন যে ওই শহর ও গ্রামের মধ্যে যে বৈষম্য, যে আপনার ঢাকায় দেখতেছেন যে আপনার কোটি কোটি টাকা দামের ফ্ল্যাট বিক্রি হচ্ছে, কিন্তু অপরদিকে দেখতেছেন যে বস্তিগুলোতে যে আপনার এক এক রুমের মধ্যে প্রায় 10-15 জন করে থাকতেছে ওরা, যেখানে আপনার ওই কোনো স্বাস্থ্যসম্মত উপায়ে এটা থাকা হয় না। অথচ আমরা দেখতেছি বিভিন্ন জায়গায় শহরের মধ্যে যে আপনার ফ্ল্যাট কোটি কোটি টাকা দামের ফ্ল্যাট ওই ডেভেলপ হচ্ছে, বিক্রি হচ্ছে, মানুষ কিনছে, বিক্রি করছে, ইটস এ বিগ বিজনেস। সো ইট অলসো শোজ যে মানে আমাদের এই জাতীয় আয়ের এই অ্যামাউন্টটা কোন শ্রেণীকে ঘিরে আবর্তিত হচ্ছে। হ্যাঁ, কোটি টাকা ঘিরে তো ওই যে বাকি রেস্ট অফ দ্য 40% যারা জাতীয় আয়ের 13% ওই নিয়ন্ত্রণ করছে, তারা তো কোটি টাকা দামের ফ্ল্যাট কিনছে না। অপরদিকে দেখেন যে ছাত্র জনতা আপনার কোটা বিরোধী যে আন্দোলনে নেমে আসলো, আপনি যদি দেখেন যে এই পরিসংখ্যান অনুযায়ী 2024 সালে একটা পরিসংখ্যান করা হয়, যেখানে দেখা যায় প্রায় 8,85,000 ইউনিভার্সিটি থেকে বের হওয়া এই ছাত্রছাত্রী বেকার অবস্থায় রয়েছে। এবং ওই ইউনিভার্সিটি থেকে বের যেটা হচ্ছে আপনার প্রায় 13.5% যে ওই ন্যাশনাল বেকারত্বের হার। অপরদিকে দেখেন যে ওই ইউথ আনএমপ্লয়মেন্টের একটা পরিসংখ্যান করা হয়, যেখানে বলা হয় যে আপ টু 29 বছর বয়স পর্যন্ত যারা এখনও ওই শ্রম বাজারে যুক্ত হয় নাই, এটা প্রায় 7.2% সমাজে, যেটা প্রায় 1.94 মিলিয়ন মানুষ। তো একটা হিউজ নাম্বার অফ পিপল যে এই কর্মসংস্থানে জয়েন করতে পারতেছে না। তো আমরা যেটা ইনিশিয়ালি বলতেছিলাম যে মানুষের ফ্রাস্ট্রেশন বোঝা যায়, যে সে জানে যে আমি এখান থেকে ইউনিভার্সিটি এত বছর আমার লাইফে স্পেন্ড করার পরও আমার জন্য কোনো জব সিকিউরিটি নেই। অন দি আদার হ্যান্ড যে গভর্নমেন্ট এমন একটা সিস্টেম তৈরি করে রেখেছে যে কিছু মানুষ ওইখানে বাই ডিফল্ট সিলেক্টেড হয়ে যাচ্ছে, আমার এমনিতেই তো নেই, আমার কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই, এরপর এমন একটা সিস্টেম যে আমি আসলে এখানে দাঁড়াতেই পারবো না। এই জন্য মানুষের ফ্রাস্ট্রেশনটা দীর্ঘ সময় ধরে যেটা কাজ করছে এবং মানুষকে ওই রাস্তায় নেমে আসতে এই বাধ্য করেছে। ইন্টারেস্টিং, আপনি একটা পয়েন্ট মেনশন করছেন যেখানে আপনি বলতেছেন যে বাংলাদেশের 10% মানুষ প্রায় অর্ধেকের কাছাকাছি 38% সম্পদের ম্যানেজমেন্ট করতেছে। সো হোয়াট হ্যাপেন্স যে বাংলাদেশের লো ইনকাম মানুষ, যারা ধরেন শ্রমিক, কৃষক, যারা রিক্সাওয়ালা বা যারা নিম্ন আয়ের মানুষ, তাদের উপর কী ধরনের প্রভাব ফেলতেছে এই যে আমাদের বাংলাদেশের যে ক্যাপিটালিস্টিক ইকোনমি, পুঁজিবাদী যেই অর্থনৈতিক ব্যবস্থা, এই নিম্ন আয়ের মানুষের ক্ষেত্রে তা এই অর্থনৈতিক ব্যবস্থার কী প্রভাব, এটা যদি একটু ডেফিনেটলি আই মিন ইটস রিলেভেন্ট। আপনি ইভেন ওই কোটা বিরোধী আন্দোলনে দেখবেন যে নিম্ন আয়ের মানুষদের আপনার একটা অভূতপূর্ব অংশগ্রহণ ছিল। সেই রিক্সাওয়ালা বলেন যার সেলুট কোয়াইট আইকনিক হয়ে গেছিল রিক্সায় দাঁড়িয়ে, গার্মেন্টস শ্রমিকদের কথা বলেন যারা রাস্তায় নেমে এসেছিল, সো ইটস কোয়াইট তারা এর আগে দেখা যায়নি যে নিম্ন আয়ের মানুষেরা, বিশেষত আপনার যখন এই শহর কেন্দ্রিক আন্দোলনগুলো হয়, মধ্যবিত্তরা এখানে এঙ্গেজ হয় বা এই আন্দোলনে দেখা গিয়েছে ইভেন যদিও বিষয়টা ছিল কোটা বিরোধী, কিন্তু নিম্ন আয়ের মানুষের যেখানে কোনো ওই রিলেভেন্স নেই, বাট তারপরেও তারা এই আন্দোলনে শরিক হয়েছে বিকজ অফ যেটা আমরা বলছিলাম যে মানে ইকোনমিক ডিসক্রিমিনেশনের কারণে যে একটা ফ্রাস্ট্রেশন পুরো জনগোষ্ঠীর ভিতরে গড়ে উঠেছে। সারপ্রাইজিংলি আপনি যদি দেখেন যে বাংলাদেশের একটা বিশাল এই কর্মক্ষম মানুষ গার্মেন্টস সেক্টরে কাজ করে, হুইচ ইজ আপনার 4.2 মিলিয়ন যে গার্মেন্টস শ্রমিক কাজ করে, এবং এটা বাংলাদেশের এই ফরেন কারেন্সির প্রায় 84% যোগান দেয় বাংলাদেশের গার্মেন্ট শিল্প। এবং 2024 সালে একটা এই পরিসংখ্যানে দেখা যায় 2024 সালে যে আপনার তাদের নিম্নতম ওই মিনিমাম মজুরি নির্ধারণ করা হয় 12,500 টাকা। আপনি চিন্তা করেন, এবং ওই সরকারি স্ট্যাটিস্টিক্সে তারা বলে যে আপনার মিনিমাম একজন মানুষের চলতে, একটি পরিবারের চলতে ঢাকার মধ্যে প্রায় 23,000 টাকার প্রয়োজন। তো এখন একজন লোক গার্মেন্টস আমরা জানি যে প্রায় 12 থেকে 14 ঘন্টা কাজ করা লাগে ডেইলি, সেই 12 থেকে 14 ঘন্টা কাজ করার পর যে 23,000 টাকা ইনকাম তো দূরে থাক, এটার অর্ধেকই ইনকাম করতে পারতেছে না, তাহলে সে কীভাবে পরিবার চালাবে? সো ওই যে রাস্তায় নেমে এসে ফ্রাস্ট্রেশনটা আমরা বুঝতে পারি। অপরদিকে আপনি যদি দেখেন যে প্রান্তিক শ্রেণীতে কৃষকেরা রয়েছে,
আমরা দেখেছি সার এবং কৃষি পণ্যের যে দাম বৃদ্ধির কারণে আমরা অনেক সময় দেখেছি কৃষক উৎপাদিত পণ্য সে বাজারে না নিয়ে গিয়ে রাস্তার পাশে ফেলে রেখেছে। আমরা দেখতে পেয়েছি যে হাসিনার সময়ে কৃষক তার ফসলের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। ফ্রাস্ট্রেশন কোন লেভেলের হলে তার যে সে সন্তানের মতো করে বড় করছে ওই ফসলের মধ্যে সে আগুন লাগিয়ে দেয়। আত্মহত্যা করেছে, কৃষক আত্মহত্যা করেছে যে বাজারে না গিয়ে আপনি রাস্তার, বিকজ হি নোস যে সে যদি বাজারে নিয়ে যায় তার আসলে দাম উঠে আসবে না, সে ইভেন ওই কস্টটা বিয়ার করতে চাচ্ছে না, কারণ ট্রান্সপোর্টেশন যে কস্ট আমি ওইটা কিভাবে বিয়ার করব, যেহেতু আমি জানি যে ওইখানে যাওয়ার পরে আমার যে উৎপাদিত পণ্যের ওই মূল্য পাওয়া যাবে না যেটা আসলে আমার খরচ হয়ে গিয়েছে। সো দিজ আর দ্য এক্সাম্পল। আপনি ওই আমরা দেখি যে নিম্ন এবং ওই প্রান্তিক শ্রেণীর লোকেরা কিভাবে ইকোনমিক আপনার বৈষম্যের কারণে তারা কিভাবে প্রভাবিত হয়েছে, তাদের লাইফস্টাইল কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ ইসলাম ভাই এটা এক্সপ্লেন করার জন্য। বাট আরেকটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট আমি আপনার সাথে ডিসকাস করতে চাই বা আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের দেশে যে সাধারণ মানুষ, আপনি যেটা বললেন যে একজন গার্মেন্টস শ্রমিক 12,000 টাকা তার আয় এবং ঢাকা শহরে তার সার্ভাইভ করতে লাগে হচ্ছে 23,000 টাকা। এর মধ্যে তার হচ্ছে ধরেন মানুষের থাকার জন্য কী দরকার, খাবার, বাসস্থান, অন্ন, বস্ত্র, এই ধরনের ব্যাপারগুলি। সো এই যে ওয়ান অফ দ্য কি থিং হচ্ছে যে খাবারের ব্যাপারটা। আমরা জানি যে বাংলাদেশের যে মার্কেটে দ্রব্যমূল্যের যে কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্টলি ইনক্রিজ হতে থাকে এবং আমাদের ইকোনমিতে আমরা জানি যে মুদ্রাস্ফীতি একটা বড় একটা ব্যাপার। এবং আরেকটা হচ্ছে যে আমাদের মার্কেটগুলি আপনার কিছু স্পেসিফিক কিছু ধরেন নাম্বার অফ পিপল তারা কন্ট্রোল করে, তারা ডিকটেট করে যে আপনি যেটা বললেন যে একজন কৃষক যখন তার দ্রব্যমূল্য বিক্রি করতে চায় তাই ডিকটেট যে এটা কত টাকায় তারা কিনবে, এবং যেই তারা যখন এটা বিক্রি করতেছে তারা ডিকটেট করে যে কিছু হ্যান্ডফুল অফ পিপল তারা ডিকটেট করে যে এটা কত টাকায় তারা বিক্রি করবে। বিকজ দে হোল্ড অল দ্য স্টক, তারা ডিকটেট করতে পারে যে কী ধরনের দাম হবে। সো এই ব্যাপারগুলি আপনি কিভাবে দেখেন যে এইসব দ্রব্যমূল্যের বৃদ্ধি, মুদ্রাস্ফীতি এবং সিন্ডিকেটরা যে কীভাবে মার্কেট কন্ট্রোল করে? ইফ ইউ maybe shed some light on these matters. জি, ডেফিনেটলি। আমরা ধরেন এই অবভিয়াসলি আমরা জানি যে সিন্ডিকেটের যেই বাজার ব্যবস্থা তারা যেটা কন্ট্রোল করছিল বিফোর হাসিনা, এবং আমরা এটা আরো ভালোভাবে জানতে পারলাম যে হাসিনা যাওয়ার পরে যখন তাদেরকে এই বেসিক্যালি ওই পুরনো সিন্ডিকেট সরে গিয়ে যখন নতুন সিন্ডিকেট, বিএনপি নিয়ন্ত্রিত নতুন সিন্ডিকেট আপনার বাজারের নিয়ন্ত্রণ নিচ্ছে, তখন ধরেন জনসাধারণের কাছে এটা আরো ওই আপনার চোখের সামনে দেখা গেল আর কি আসলে সিন্ডিকেট কিভাবে বাজার নিয়ন্ত্রণ করে। ইভেন দো আপনার রুলিং ক্লাস চেঞ্জ হয়ে গেলেও সিন্ডিকেট আপনার সরে যাচ্ছে না, সিন্ডিকেটরা এতই পাওয়ারফুল, জাস্ট হাত বদল হচ্ছে বাজারগুলোর, কিন্তু সিন্ডিকেট সরে যাচ্ছে না। এখন এই আপনি যদি দেখেন যে আমরা ইনিশিয়ালি বলছিলাম যে পুঁজিবাদ যে এই অর্থনৈতিক বৈষম্য দূর করার কথা বলে এসেছিল, সেটা দূর তো করতে পারছেই না, উল্টো মানুষের জীবনের মধ্যে এমন কিছু সমস্যা নিয়ে আসছে যেটা ইভেন এই বর্তমান রেজিম, যেটা আপনার ইউনুস সাহেব কর্তৃক পরিচালিত রেজিম, তাদের উপদেষ্টারা এমন পর্যায়ে কথা বলছে যে এটা মেনে নিতেই হবে, এর বাইরে কোনো রাস্তা নেই, যে সিন্ডিকেট মেনে নিতেই হবে, এই যে এর বাইরে গিয়ে কোনো একটা সলিউশনের আপনি চিন্তা করুন কোনো রাজনৈতিক প্রভাব, তাদের দাবি হচ্ছে তাদের উপর কোনো রাজনৈতিক প্রভাব নেই, কেউ আপনার উপর কোনো কিছু চালাচ্ছে না, ইভেন তাদের পক্ষে এই সিন্ডিকেটকে রিমুভ করা সম্ভব হচ্ছে না। তাহলে সমস্যা কত গভীরে। আপনি যদি এই পুঁজিবাদী ব্যবস্থাকে টিকায় রাখেন তাহলে এখান থেকে তো কখনোই বের হতে পারবেন না। তারা আমাদেরকে বলতেছে তোমরা রিয়েলিটি মাইনা নাও। জি, রিয়েলিটি মাইনা নাও। জি, আপনি দেখেন 2024 সালের এই জুলাই মাসে জাতীয় মুদ্রাস্ফীতি যেটা ছিল এটা হচ্ছে ওভারঅল মুদ্রাস্ফীতি আপনার 11.66%। শুধুমাত্র ফুডের মধ্যে মুদ্রাস্ফীতি ছিল আপনার 14%। তাহলে আপনি চিন্তা করেন 14% যদি খাবারের দাম বেড়ে যায়, এবং আমরা নট সারপ্রাইজিংলি দেখতে পাই যে মানুষ কিভাবে ওই চিপ ফুডের দিকে এবং যারা ওই সস্তা খাবারের ব্যবস্থা করছে সেগুলোতে কিভাবে হুমড়ি খেয়ে পড়ছে। আমি জানি না আপনি দেখেছেন কিনা, ওই মিজানের হোটেল নামে একটা হোটেল খুবই ভাইরাল, যে সে 100 টাকা দিয়ে ওই আনলিমিটেড ভাত দেয় এবং ওই গোশ এবং ওই গোশের তরকারি দেয়, শুধুমাত্র 1 পিস গোশ এবং একটা আলু, এরপর যত ইচ্ছা ভাত নিতে পারবেন এবং ঝোল নিতে পারবেন, 100 টাকা। আর ওইখানে পুরো দিন কিউ লেগে থাকে যে খাবারের 100 টাকা। এখন ইমাজিন মানুষ কোন পর্যায়ে গেলে আসলে 100 টাকা দিয়ে তো আসলে কিছুই খাওয়া সম্ভব না, সে যে 1 টুকরো গোশ এবং 1 টুকরো আলু দিয়ে ওই আনলিমিটেড ভাত এবং ঝোলের ব্যবস্থা করে দিচ্ছে, সেটাই মানুষের কাছে এমন একটা বিষয় যে মানুষ পুরো দিন ধরে কিউ লাগিয়ে সেটা খাচ্ছে, এবং সে খুবই ভাইরাল এই মিজানের হোটেল, আমি যদি নামটা ভুল করে না থাকি।
এবং অপরদিকে দেখেন সিন্ডিকেট যেটা করে, অবভিয়াসলি আমরা সবাই জানি যে সিন্ডিকেট আপনার ওই পণ্য মজুত করে রাখে এবং সেটার ওই মজুত করার কারণে সেটার দামটা আপনার ওই স্পাইক করে যায়, তারপর মানুষ উচ্চ মূল্যে ওটা আপনার কিনতে বাধ্য হয়। সেটা আমরা দেখেছি পেঁয়াজের ক্ষেত্রে, চালের ক্ষেত্রে, ডিমের ক্ষেত্রে আমরা দেখেছি মানুষ মারামারি করেছে ডিমের জন্য। শুধুমাত্র ডিমের যখন ওই যে দাম ওই কমিয়ে দিয়ে বিক্রি করা হলো, তখন মানুষ ডিমের জন্য যে নিজেরা আপনার এই মারামারি করেছে ওই ভিড়ের মধ্যে গিয়ে। সো দিজ আর দ্য আপনার প্রোডাক্ট অফ ক্যাপিটালিজম, যে আপনি যখন এই পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থাকে আপনার এই বাজারের উপর এই প্রভাব বিস্তার করতে দিচ্ছেন। Can I just stop you there for a second? আমি বলতে চাইছিলাম যে ধরেন আপনি যেটা বললেন, দিস ইজ দ্য রিয়ালিটি। আপনি যেটা বললেন যে আমাদের কারেন্ট যে রেজিম, তারাও আমাদেরকে বলতেছে এই রিয়ালিটি মেনে নিতে, যে সিন্ডিকেট বাজারে আছে তারা থাকবে। বাট ইজ দিস রিলেটেড টু ক্যাপিটালিজম? বিকজ আমরা যদি বহির্বিশ্বের কথা দেখি, উন্নত বিশ্বের কথা দেখি, এখানে দেখবেন যে ইউ কান্ট জাস্ট হাইক দ্য প্রাইস। কোনো একটা গ্রুপ অফ পিপল বা কেউ এখানে এসে বাজার ডিকটেট করতে পারে না, বিকজ দের ইজ রেগুলেটরি সিস্টেম। আপনার কিছু একটা একটা মেকানিজম আছে যেখানে তারা ডিকটেট করতে পারে যে পণ্যের দাম কত হবে, কোন লিমিট এটা ক্রস করতে পারবে না, কিছু চেক অ্যান্ড ব্যালেন্স আছে। সো ক্যান ইউ নট সে যে আপনার বেটার গভর্নেন্স যদি থাকতো, তাহলে হয়তো এই ধরনের সিন্ডিকেট বাংলাদেশে এত সুবিধা করতে পারতো না। বাংলাদেশের কথা বলতে যে ধরুন আপনার তৃতীয় বিশ্বের দেশগুলিতে ইজ ডাউন টু দ্য গভর্নেন্স রাদার দেন যে আমার পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা। টু বি অনেস্ট মানে আমি যেটা বলবো যে মানে রং ওয়ে টু সি ইট। আপনি যদি দেখেন এই যে আমরা বলছি যে মানে সিন্ডিকেট ওয়েস্টার্ন যে ডেভেলপড কান্ট্রিগুলোতে এই সিন্ডিকেটের অস্তিত্ব নেই। আপনি যদি দেখেন এখানে বিগার সিন্ডিকেট কাজ করে, যে শুধুমাত্র পুঁজিপতিরা আপনার ওই অনলি 1% অফ পিপল, যে শুধুমাত্র পুঁজিপতিরা এমনভাবে ব্যবস্থা করে রেখেছে। আপনি জানবেন যে কিভাবে সুপার মার্কেটগুলো আপনার এই অন্যান্য যেগুলো গ্রোসারি শপ, যে ব্যক্তি মালিকানাধীন যে গ্রোসারি শপ, ওইগুলোর অস্তিত্ব নাই করে দিচ্ছে। কিভাবে সুপার মার্কেটের আপনি যদি বাংলাদেশে যেহেতু ওইটা রাজনৈতিক নেতৃত্বে রাজনৈতিক ছত্রছায়া হয়ে থাকে, সেক্ষেত্রে হয়তো আমরা তুলনা করতে যে মানে ভুল করি। যে আপনি যদি দেখেন ওয়েস্টে যে শুধুমাত্র কিছু অল্প সংখ্যক পুঁজিপতি এই মার্কেটটাকে, হোল মার্কেটটাকে নিয়ন্ত্রণ করে। আপনার সুপার মার্কেটগুলো অবভিয়াসলি এগুলো কারা, ওই 1% শিল্পপতিরা যারা আপনার পুরো মার্কেট নিয়ন্ত্রণ করছে। এবং ইটস এ গ্রোয়িং কনসার্ন ইন দ্য ওয়েস্ট, যে মানে ওই যারা ব্যক্তি মালিকানাধীন সব বা ব্যক্তি মালিকানাধীন ব্যবসা, তারা মানুষের কাছে আপিল করছে যে আমাদের কাছ থেকে প্লিজ কিনো, যাতে আমাদের এই ব্যবসা নাই না হয়ে যায়। আমি যদি কিছু আপনাকে পরিসংখ্যান দিয়ে আপনি বুঝতে সমর্থ হবেন। আপনি শুধুমাত্র ইউএসএতে এই স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে শুধু এই আয় বৈষম্যের ক্ষেত্রে দেখা যায় 1% ধনী সম্পদের 32% নিয়ন্ত্রণ করে ইউএসএতে। এটা ফেডারেল রিজার্ভের হিসাব অনুযায়ী 2023-এর পরিসংখ্যান অনুযায়ী শুধুমাত্র 1% ধনী 32% সম্পদ নিয়ন্ত্রণ করা, হুইচ ইজ ওয়ার্স দেন বাংলাদেশ, ওয়ার্স দেন ডেভেলপিং কান্ট্রিজ। বা দ্য প্রবলেম ইজ এখানের মধ্যে আপনার ওই নিম্ন মধ্যবিত্তদের একটা পারচেসিং পাওয়ার আছে, এই জন্য মানুষ ওইভাবে দেখতে পায় না এখানে আসলে তো আমারও কিছুটা পারচেসিং পাওয়ার এই যে ক্রিয়েট হচ্ছে। এবং ইউএস এর মধ্যে আপনার রেস্ট অফ দ্য 50% পপুলেশন, 50% জনগণ শুধুমাত্র সম্পদের 2% নিয়ন্ত্রণ করে। ডিসপ্যারিটি কোন লেভেলে দেখেন, 2% নিয়ন্ত্রণ করে। এবং রাইজ অফ আপনার এলন মাস্ক, বিল গেটস, আমাদেরকে এগুলো চোখে আঙুল দিয়ে দেখে দেয়, এই জুকারবার্গ এগুলো চোখে আঙুল দিয়ে দেখে দেয় ডিসপ্যারিটিতে কোন লেভেলের। আপনার ইউরোপে দেখেন অক্সফামের একটা রিপোর্ট 2024-এ, ওটা বলছে ইউরোপে আপনার ধনী 1% মানুষ, তাদের আয় বৃদ্ধির হার বাকি 99% মানুষের চাইতে 3 গুণ বেশি, 3 টাইমস। বাকি 99% মানুষের ইটস আনবিলিভেবল। যে মানে ওই আপনি যখন ওই পরিসংখ্যান দেখেন আর কি, আপনি ইউএসএতে আমরা জানি যেটা, যে মানে আমরা যেহেতু ওই কোটা আন্দোলন এবং ছাত্রদের কথা বলছি, আমরা জানি যে স্টুডেন্ট লোন যেটা, এর কারণে কত মানুষ ঋণে জর্জরিত, তাদের লাইফের এবং বৃদ্ধ বয়স পর্যন্ত ওই ঋণ পরিশোধ করে তাদেরকে যাইতে হয়। অনেক ছেলে পেলে সুইসাইড করে বিকজ অফ দিস, এই ঋণ পরিশোধ করার যন্ত্রণা থেকে রেহাই পাওয়ার জন্য। অনেকেই ইভেন আপনার ইউএস থেকে গিয়ে অন্য কোথাও বাস করা শুরু করে জাস্ট টু গেট রিড অফ দিস লোন। এটা যে তাদের শুধুমাত্র স্টাডিকালীন যে ঋণের বোঝা তাদেরকে টানতে হচ্ছে। অন টপ অফ দ্যাট আপনি যদি দেখেন যে এই গিগ ইকোনমি বলে তারা আপনার এই যে উবার, ডেলিভারু, অ্যামাজন, এগুলো যে ইকোনমি, যে পশ্চিমের মধ্যে এমন একটা এই আপনার জব মার্কেট তৈরি করেছে যেখানে স্থায়ী কোনো জবের নিরাপত্তা নেই। সো যে মানুষগুলো এটার সাথে এঙ্গেজ হচ্ছে, তাদের কোনো কন্ট্রাক্ট আওয়ার নেই যে তাদেরকে এত আওয়ার দিতে ওই কোম্পানি বাধ্য। তারা 0 আওয়ারে কাজ করে, যে আপনার এই শূন্য কর্মঘণ্টার সাথে কন্ট্রাক্ট, তাদেরকে কোনো নির্দিষ্ট স্যালারি নেই, নির্দিষ্ট আপনার ইয়ে নেই। সো ওই গিগ ইকোনমি মানুষের মধ্যে একটা যে মানে ভয়ের সংস্কৃতি চালু করে দিয়েছে পুরো ওই মানুষের মধ্যে। আপনি শুধু যুক্তরাজ্যের মধ্যেই, ইউকের মধ্যে 2023 সালে প্রায় 3.7 মিলিয়ন মানুষ
এই শূন্য কর্মঘণ্টায় কাজ করেছে, মানে তাদের কাজের কোনো নির্দিষ্ট প্যাটার্ন বা নির্দিষ্ট কোনো কন্ট্রাক্ট নেই। ইভেন ইউনিভার্সিটি থেকে বের হওয়া এই আপনার স্টুডেন্টরা আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় পার্ট টাইম জব করছে, তাদের লাইফ কোনোভাবে সার্ভাইভ করার চেষ্টা করছে। তো আমরা যেটা বলছিলাম যে পশ্চিমা দেশে কি এই সিন্ডিকেটগুলো, পশ্চিমা দেশে মোর আপনার অর্গানাইজ ওয়েতে এই সিন্ডিকেটগুলো কাজ করে। শুধুমাত্র 1% পুঁজিপতিরা সম্পদের ম্যাক্সিমাম অংশ নিয়ন্ত্রণ করে এবং এই সিন্ডিকেট তৈরি করে রেখেছে পশ্চিমে। বাট বিকজ অফ দি রেস্ট অফ দ্য পিপলের কিছুটা পারচেজিং পাওয়ার থাকার কারণে বাইরের লোকেরা এটা দেখতে পায় না, ও এখানে গেলে তো তারা অ্যাটলিস্ট নিজেদের গাড়ি চালাতে পারে, অ্যাটলিস্ট সুন্দর জামা কাপড় পরতে পারে, এটা রিয়েলাইজ করতে পারে না ওই রেস্ট অফ দ্য 99% কোন লেভেলের মানবেতর জীবনযাপন করতেছে। এবং সেটা এক্স্যাক্টলি বোঝা যায় যখন ওই অনুন্নত দেশগুলো থেকে এখানে মানুষ আসে। আমরা বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি যে ইউকেতে যে মানুষগুলো এসেছে বিভিন্ন ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে, তারা কিভাবে এই আপনার সাফার করছে। আমরা দেখতে পেয়েছি এই ট্রেন স্টেশনের ভিতর মানুষ ঘুমাইতে হয়েছে বিকজ তার কোনো থাকার জায়গা নেই। তা এই আপনার একটা রুমের ভিতর প্রায় 10-15 জন একসাথে, আপনার বিবিসি রিপোর্টে ইভেন পাওয়া যাবে যে 10-15 জন একসাথে থাকতে বাধ্য হয়েছে, যে কারণ তাদের কাছে কোনো উপায় নেই। সো এই যে স্বপ্ন আমাদেরকে সেল করা হচ্ছে যে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ যে এই এইচএসসি পাস করার পর বের হয়ে যেতে চায়, ওই ইউকে বা ইউএসএতে আসতে চায়, এই যে স্বপ্ন আপনার যে হিথ্রো থেকে নামার পর, এয়ারপোর্ট থেকে নামার পর যখন মেনল্যান্ডে আসে তখন বোঝা যায় যে আসলে কি স্বপ্ন দেখে আসা হয়েছে এবং কোথায় আসা হয়েছে। যখন জব মার্কেটে ঢুকে যখন রিয়েল লাইফে আপনার ডিল করতে হয় তখন বুঝতে পারে যে আসলে কোথায় এসে আসা হয়েছে, এখানে কোন মার্কেটে এসে পড়েছে। ইন্টারেস্টিং পয়েন্টস ইউ মেক ইসলাম ভাই। লেটস টার্ন দ্য ডিসকাশন। আজকে আমরা এতক্ষণ প্রবলেমের কথা বলতেছিলাম, বিভিন্ন ধরনের যে আপনার যে ক্যাপিটালিস্ট ইকোনমি এর কী প্রভাব বাংলাদেশে, নিম্ন আয়ের মানুষের মধ্যে কী ধরনের প্রভাব, এবং আপনি বলার চেষ্টা করছিলেন যে গ্লোবালিও ওই ধরনের একটা ইনফ্লুয়েন্স আমরা দেখতে পাই ক্যাপিটালিস্ট ইকোনমির। এখন চিন্তার বিষয় যে আমরা যেহেতু মুসলিম, বাংলাদেশের মানুষ, অধিকাংশ মানুষ, 90% উপরের মানুষ মুসলিম। হোয়াট শুড উই ডু অ্যাবাউট দিস? আমাদের সলিউশন হিসেবে কী করা উচিত এবং সলিউশন হিসেবে কী দেখা উচিত? ডাজ ইসলাম প্রোভাইড এনি কাইন্ড অফ অল্টারনেটিভ টু দিস রিয়ালিটি? আমাদেরকে ওইখানে কোনো সলিউশন দেখার কোনো অবকাশ আছে কিনা? জি ধন্যবাদ। এখন দেখেন বিষয়টাকে আপনার ওই কম্প্রেহেন্সিভলি বুঝতে হবে। আপনি যদি শুধুমাত্র এটা বলা যাইতে পারে না যে আপনি যদি বর্তমান বিশ্ব ব্যবস্থায় এই আপনার ওই বিশ্ব ব্যবস্থার যে সিস্টেম, ওই সিস্টেমের মধ্যে আপনি বাস করতে চান, হুইচ ইজ ধরেন শুধুমাত্র ওই অর্থনৈতিক ব্যবস্থাকে ধরলে হবে না, কারণ বিশ্ব ব্যবস্থা আপনার একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আপনি শুধুমাত্র ক্যাপিটালিজমকে সরিয়ে দিয়ে আপনি ওই আপনার রাষ্ট্রকে চালাতে পারবেন না, কারণ ইটস জাস্ট ইকোনমিক আসপেক্ট অফ দ্য এই সেকুলার লিবারেল সিস্টেম। এখন দেখেন এই বিশ্ব ব্যবস্থার যে ফ্রেমওয়ার্কে চলে সেটা হচ্ছে আপনার এই তাদের আকিদাগত দিক থেকে সেকুলার, তারা আপনার এই আইনগত দিক থেকে বা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তারা ডেমোক্রেটিক, এবং অর্থনৈতিক বিষয়গুলো পরিচালনার ক্ষেত্রে তারা ক্যাপিটালিস্টিক। এখন শুধুমাত্র একটা আসপেক্ট সরিয়ে দিয়ে আপনি ইসলাম থেকে ইকোনমিক আসপেক্টটা নিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন না, কারণ এটা বাকিগুলোর সাথে কন্ট্রাডিক্ট করবে। সো আপনি যদি এই জুলুমপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা থেকে বের হইতে চান, যদি একটা ন্যায়সম্পন্ন অর্থনৈতিক ব্যবস্থার ভিতর মানুষকে আনতে চান, তাহলে আপনি পুরো এই রাষ্ট্র পরিচালনার মেকানিজমটা চেঞ্জ করতে হবে। সো আপনি এর মধ্যে শুধুমাত্র এটা করে লাভ নেই যে ইসলামিক ব্যাংকিং সিস্টেম, যেটা ক্যাপিটালিস্টিক ইকোনমিক সিস্টেম সাবস্ক্রাইব করে, সো ইসলামিক ব্যাংকিং সিস্টেম বা ইসলামিক এই মুদারাবা সিস্টেম মানুষকে দিলেন, ওই মুশারাকা সিস্টেম মানুষকে দিলেন, এটার মাধ্যমে আপনি এই সিস্টেম থেকে বের হতে পারবেন না, কারণ এন্ড অফ দ্য ডে তারা নিজেরাই ক্যাপিটালিস্টিক ইকোনমিক সিস্টেমে সাবস্ক্রাইব করে তারপর আপনাকে এগুলো প্রোভাইড করার কথা বলছে, এবং যেগুলো ফুল ইমপ্লিমেন্ট করা সম্ভব না, কারণ ওই এই আপনার এই রাষ্ট্র পরিচালনার মেকানিজমের কারণে। এখন দেখেন যদি আপনি ইসলামিক অর্থনৈতিক সিস্টেম প্রয়োগ করতে চান, তাহলে ইসলামকে কম্প্রিহেন্সিভলি ওই রাষ্ট্রের জন্য প্রয়োগ করতে হবে বা বেছে নিতে হবে যে আমরা আকিদাগত দিক দিয়ে ইসলাম দ্বারা এই রাষ্ট্র পরিচালনা করব, আমরা এই আইনগত দিক দিয়ে ইসলাম দ্বারা রাষ্ট্র পরিচালনা করব, এবং আমরা অর্থনৈতিক দিক দিয়ে ইসলাম দ্বারা রাষ্ট্র পরিচালনা করব, সামাজিক এইভাবে আমরা ইসলাম দ্বারা রাষ্ট্র পরিচালনা করব। তাহলে মানুষকে সেটা বেছে নিতে হবে। তারপর ইসলামিক অর্থনৈতিক যে ব্যবস্থা সেটা অ্যাপ্লাই করলে আপনি থ্রাইভ করতে পারবেন, একটা প্রোগ্রেসিভ সমাজ গঠন করতে পারবেন। বিকজ আমরা যে সমস্যাগুলোর কথা বলে আসছিলাম যে আপনি দেখেন সেগুলো কিভাবে ডিল করে। আপনি দেখেন যে মুদ্রাস্ফীতি, আপনি আমরা বলছিলাম যে এই সমাজের এই ক্ষুদ্র সংখ্যক মানুষের কাছে আপনার ম্যাক্সিমাম সম্পদ আপনার কুক্ষিগত করা, যে মোস্ট অফ দ্য ক্ষেত্রে দেখবেন যে কিছু কমন ফ্যাক্টর কাজ করে। যেমন ধরেন এই সমাজ রুলিং ক্লাস আপনার শিল্পপতিদেরকে সবসময় আপনার ফেভার করে থাকে, তাদের জন্য আপনার লস
আপনার অ্যাপ্লাই এই লসগুলোকে রিফর্ম করে থাকে, যে এই আইন কানুনকে রিফর্ম করে থাকে যাতে ওই শিল্পপতিদের সুবিধা হয়, যাতে তাদের শিল্পপতিদের আপনার এখানে ইনভেস্ট করতে পারে এবং তারা ইনভেস্ট করে ওই মার্কেট থেকে টাকা বাইরেও নিয়ে যেতে পারে। তো তাদের যে কেন তারা এটা করে, কারণ যেহেতু তারা নির্বাচনকালীন বা নির্বাচনের পরবর্তী সময়ে ওই রাজনৈতিক দলগুলোকে ডোনেট করতে পারে, যেটা আমরা এখনো দেখতে পাচ্ছি যে আপনি এনসিপি বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, তাদের সবার বিরুদ্ধে অভিযোগ যে তারা শিল্পপতিদের কাছ থেকে টাকা নিচ্ছে। কি ভরসা কেন নিচ্ছে? বিকজ তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে এই দল যদি ক্ষমতায় যায় তাহলে আমার অনুকূলে যে এই আইন প্রণয়ন করবে বা আমার সুবিধা অনুযায়ী আইন প্রণয়ন করবে, আর কোনো উদ্দেশ্য তো শিল্পপতি আপনার পিছনে টাকা খরচ করছে না। এখন ইসলাম দেখেন, ইসলাম কিভাবে এগুলো এনশিওর করে যে এই ব্যবস্থাগুলো, যে মানে সমাজে এই কিভাবে এই আপনার ডিসক্রিমিনেশনগুলো, বৈষম্যগুলো সমাজ থেকে দূর করে ধনী দরিদ্রের মধ্যে কিভাবে। ইসলামে দেখেন প্রথম কথা হচ্ছে যে মানে ইসলামে সুদ নিষিদ্ধ। সেটা আপনি ইসলামিক ব্যাংকিংয়ের নাম দিয়ে সুদ আপনি চালাতে পারবেন না, যেটা বাংলাদেশের কৃষক আপনার এই আমরা দেখেছি ক্ষুদ্র ঋণ, ডক্টর ইউনূসের ইভেন এই প্রতিষ্ঠান থেকে, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠান থেকে ক্ষুদ্র ঋণ নিয়ে মানুষ আত্মহত্যা করেছে, মানুষের কোমরে দড়ি বেঁধে নিয়ে আসা হয়েছে, মানুষের ইভেন ঘরের টিন খুলে নিয়ে আসা হয়েছে ওই ক্ষুদ্র ঋণ পরিশোধ করতে না পারার কারণে। এই বর্তমান যিনি শাসন ব্যবস্থায় উপদেষ্টা হিসেবে আছেন ওনার এই প্রতিষ্ঠান থেকে এগুলো হয়েছে, এগুলো ফেমাসলি আমরা আগে দেখে এসেছি। প্রান্তিক জনগোষ্ঠী ওনার কাছ থেকে ঋণ নিয়েছে, কিন্তু এমন চক্রবৃদ্ধি হারে বেড়ে গিয়েছে যেটা তার পক্ষে আর পরিশোধ করা সম্ভব হয়নি, এবং অনেকের বাসার টিন খুলে নিয়ে গিয়েছে, যেগুলো এভিডেন্সিয়াল আপনার পত্রিকার পাতায় এখনো আছে। তো এই ইসলাম যেটা করে, ইসলাম আপনার প্রথমত সুদকে নিষিদ্ধ করে, যেটা আপনি ক্যাপিটালিস্টিক সিস্টেম থেকে বের না হয়ে আসলে সেটা আপনার পক্ষে করা সম্ভব না। সুদকে নিষিদ্ধ করে কৃষক এবং ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে তাদেরকে আপনার মুশারাকা, প্রফিট শেয়ারিং এবং মুদারা বা পার্টনারশিপের এই যে আলোকে আপনার এই ঋণ প্রদান করে থাকে, যেটার মাধ্যমে আপনার এই ব্যবসায়ীরা এবং কৃষকরা তাদের এই জীবিকা নির্বাহের জন্য বা আপনার এই ব্যবসা পরিচালনার জন্য তারা ফান্ড পায়, যে আপনার এই গভর্নমেন্ট সেক্টর থেকে বা ওই অর্থনৈতিক ওই প্রতিষ্ঠানগুলো থেকে ফান্ড পায়, এবং এটার মাধ্যমে তারা পরিচালনা করে থাকে, যেটার কোনো চক্রবৃদ্ধি হারে সুদ নেই, যেটার কোনো আপনার ওই সুদের কারণে আপনাকে সর্বশান্ত হয়ে যেতে হচ্ছে না। আপনার এই আসল যেটা সেটা নিয়ে এখানে কারবার, এবং এটা ব্যবসা এবং ওই প্রফিট শেয়ারিং এবং ওই ইনভেস্টমেন্টের সাথে আপনার কারবার। অপরদিকে দেখেন এই যে আমরা ওই কি অ্যাসপেক্ট যেটা বলছিলাম, যে মানে খুবই ক্ষুদ্র সংখ্যক ধনীরা সম্পদকে, সেটা পশ্চিমে হোক বা পূর্বে আমাদের দেশগুলোতে হোক, সম্পদকে কক্ষিগত করে রেখেছে। ইসলাম জাকাত এবং বাইতুল মালের ধারণার মাধ্যমে এই বৈষম্যকে আপনার কমিয়ে আনে, যাতে সম্পদ একটা ক্ষুদ্র জনগোষ্ঠীর কাছে কক্ষিগত হয়ে না যায়। জাকাতের মাধ্যমে আপনি যেই আপনার সম্পদকে যে সার্কুলেশনের মধ্যে রাখছেন, যে আপনার যে রানিং পজিশনে রাখছেন, এর মাধ্যমে যে আপনার এমন কোনো ধনিক শ্রেণী গড়ে উঠছে না যারা আপনার সম্পদের ম্যাক্সিমাম উপভোগ করবে। তাদের পক্ষে এটা সম্ভব না, কারণ ওই সম্পদের জাকাত দিতে হলে তাদের পক্ষে এটা সম্ভব না এটা করা। এবং ইসলামে রাষ্ট্র ব্যবস্থা এনশিওর করবে যে প্রত্যেকে জাকাত দিচ্ছে কিনা, তার যে পরিমাণ। এখানে আপনি ব্যক্তিগতভাবে এটা বলতে পারেন না যে মানে আমি আমার জাকাত দিব, রাষ্ট্র একটা প্রতিষ্ঠান থাকবে এবং তারা এনশিওর করবে যে আপনার জাকাতটা দেওয়া হয়েছে কিনা, আপনি যদি এলিজিবল থাকেন, এবং সেটা রাইট জায়গায় পৌঁছাচ্ছে কিনা, যারা উপযুক্ত এটার পাওনাদাতা সেটা রাইট জায়গায় পৌঁছাচ্ছে কিনা। এবং অপরদিকে দেখেন যে ক্যাপিটালিস্টিক সিস্টেমে বেসিক্যালি আপনি দেখেন আমাদের দেশে গ্যাস পাওয়া যায়, আমাদের দেশে বিভিন্ন খনিজ সম্পদ পাওয়া যায়, কিন্তু দেশের মানুষকে এগুলো উচ্চমূল্যে কিনে নিতে হচ্ছে, এবং এগুলোর ম্যাক্সিমাম মুনাফা কারা নিয়ে যাচ্ছে, যে ওয়েস্টার্ন কোম্পানিগুলো যারা এগুলো উত্তোলনের কাজে নিয়োজিত। ইভেন দো বাপেক্স আপনার কম এই মূল্যে টেন্ডার দিলেও এগুলো উত্তোলনের জন্য বাপেক্সকে কাজ দেওয়া হয় না। বাংলাদেশের যেটা এই গ্যাস উত্তোলন কোম্পানি, এই আপনার শেভরন এবং ওয়েস্টার্ন যে কোম্পানিগুলোকে কাজ দেওয়া হয়, তারাই ম্যাক্সিমাম মুনাফা করছে। অপরদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আপনার এই খনিজ সম্পদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনটা জিনিসের জন্য মানুষের মধ্যে যে আপনার এই বেসিক্যালি মানুষের অধিকার রয়েছে, সেটা হচ্ছে একটা হচ্ছে আপনার পানি, একটা হচ্ছে খনিজ সম্পদ, আর একটা হচ্ছে আপনার বিস্তীর্ণ ভূমি যেখানে ওই গবাদি পশু চরে। সো আপনি যখন এগুলোকে এই জনগণের মালিকানাধীন করবেন, এবং আপনি যখন নিজস্ব এই কোম্পানির মাধ্যমে, আপনি রাষ্ট্রীয় কোম্পানির মাধ্যমে এগুলো উত্তোলনের কাজ করবেন, জনগণকে এগুলো উচ্চমূল্যে কেনার প্রয়োজন হবে না, যেটা এখন আপনাকে করতে হচ্ছে। এভরি ইয়ার বাংলাদেশে আপনার গ্যাস এবং ইলেকট্রিসিটির দাম বেড়ে যাচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মানুষ এই কস্ট অফ লিভিং বিয়ার করতে পারছে না, এবং সেটার জন্য আমরা দেখতে পাচ্ছি তারা রাস্তায় নেমে এসেছিল
কোটা আন্দোলনের সাথে একই সাথে মধ্যবিত্ত শ্রেণী এই আপনার ঢাকা শহরের রাস্তায় নেমে এসেছিল। অপরদিকে দেখেন যে আপনার এই মানুষের যে মৌলিক চাহিদা, যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য এবং শিক্ষা, এগুলো রাষ্ট্র কর্তৃক, ইসলামিক রাষ্ট্র কর্তৃক এগুলোকে এনশিওর করা হবে, এগুলো আপনার ফুলফিল করা হয়েছে কিনা। দেন আপনার প্রশ্ন আসে যে আপনি হুদুদ অ্যাপ্লাই করার, যে এগুলো মেনটেন করার পর, যে আপনার মৌলিক চাহিদাগুলো মেনটেন করার পর, মৌলিক চাহিদাগুলো ফুলফিল করার পর দেন আপনি হুদুদ, যে আপনার ইসলামিক যে সিস্টেমের ক্ষেত্রে মানুষকে ভয় লাগানো হয় যে ইসলাম আসলে আপনার হাত কেটে দেবে, ইসলাম আসলে আপনাকে যে পাথর মারা হবে, যে আনলেস আনটিল আপনি এই মৌলিক চাহিদাগুলো ফুলফিল করা হচ্ছে, আপনি কিভাবে আপনি চোরের হাত কেটে দেওয়ার কথা বলেন। সো এবং এগুলো ইসলাম যে আপনার এমনভাবে দেখে না যে না আমাকে কোনো পুঁজিপতি এখানে বসিয়েছে, যে আমাকে কোনো পুঁজিপতি এখানে বসিয়েছে তার কাছে আমার জবাব দিতে আসে, বরঞ্চ ইসলামিক শরিয়া আপনার যারা রুলিং সিস্টেমের মধ্যে, রুলিং ক্লাসের মধ্যে রয়েছে, তাদেরকে এটা এনশিওর করে যে তারা আপনার আল্লাহর কাছে জবাবদিহি করতে বাধ্য, এবং আল্লাহর কাছে জবাবদিহি করার পর তারা উম্মার কাছে জবাবদিহি করতে বাধ্য। সো এই সিস্টেমে আপনার এমন একটা মেকানিজম আছে যে আপনাকে এই মৌলিক চাহিদাগুলো মানুষের জন্য ফুলফিল করে দিতেই হবে, আপনি এখান থেকে কোনো পাশ পা, আদারওয়াইজ আপনি অন্যান্য যে আসপেক্টগুলো আছে ইসলামের আসপেক্ট, ওগুলো আপনি অ্যাপ্লাই করতে পারছেন না। তখন এই সমাজে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়, সমাজে একটা এই প্রবলেমের সৃষ্টি হয়। কারণ আপনি চিন্তা করুন যে চোর চুরি করছে, আপনি কোনো কিছুই করতে পারছেন না। সো এটা কোনোই আপনার সমাজ ব্যবস্থা চায় না। সমাজ ব্যবস্থা চায় একটা ব্যালেন্স এবং একটা সাউন্ড সমাজ ব্যবস্থা পরিচালিত হোক। সো দিজ আর দ্য ফিউ থিংস আপনি দেখতে পারেন যে মানে ইসলামিক সিস্টেম যদি কম্প্রিহেন্সিভলি সমাজে অ্যাপ্লাই করা হয়, তাহলে এই যে বৈষম্য, এই যে ধনী দরিদ্রের ব্যবধান এবং সম্পদের কুক্ষিগতকরণ, এগুলো রিমুভ করা সম্ভব, যেটা এখন এই ক্যাপিটালিস্টিক সিস্টেমে সম্ভব হচ্ছে না। Samba, you made a lot of interesting point, but মনে হইতেছে যেগুলি বইয়ে লেখা জিনিসপত্র, যে ইসলাম ডাজ দিস, এইভাবে রাষ্ট্রীয় সম্পদকে জনসাধারণের মধ্যে বিলায় দেওয়া হবে, এইভাবে জাকাত আদায় করা হবে, মনে হচ্ছে যে এগুলি আমরা বইয়ে পড়ি এবং বইয়ে পড়ে আসছি আর কি, এবং আমাদের স্কলারদের কাছ থেকে শুনে আসছি। নাও ইফ আই আস্ক ইউ, যে বাংলাদেশের কনটেক্সে, যেটা আমরা আজকে আমাদের আলোচনা হইতেছে, যে বাংলাদেশের কনটেক্সে হাউ ডু ইউ সি যে এটা কীভাবে অ্যাপ্লাই করা হবে, এবং অ্যাপ্লাই করা হইলে এর ফলশ্রুতিতে আমরা বাংলাদেশের মানুষের যে আপামর মানুষের জীবনের মধ্যে এটার কী ধরনের প্রভাব দেখতে পারবো? আপনি যদি অন আ লেভেল প্লেয়িং ফিল্ড এক্সপ্লেইন করেন যে বাংলাদেশে এটা কি সম্ভব কিনা, বাংলাদেশের মানুষের জন্য এটা কিভাবে কাজ করবে এবং কী ধরনের পরিবর্তন আমরা দেখতে পারবো, উইদাউট বিং ভেরি লাইক হাউ ডু আই সে ইট, মানে প্র্যাকটিক্যালি যদি বলেন। জি, দেখেন বিষয়টা হচ্ছে যে এই বিকজ আমরা ধরেন আমাদের লাইফ টাইম এবং আমাদের বাপ দাদাদের লাইফ টাইম, আমরা একটা দীর্ঘ সময় ধরে ধরেন লাস্ট 100 ইয়ার্স আমরা আসলেই আপনার পরিপূর্ণভাবে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার ভিতরে, বা আমি যেটা বলি যে সেকুলার লিবারেল ক্যাপিটালিস্টিক ওয়ার্ল্ড অর্ডারের মধ্যে বাস করছি। সো অবভিয়াসলি এটা যে আপনার ভিজুয়ালাইজ করা যে এই ইসলামিক ইকোনমিক সিস্টেম বা ইসলামিক কম্প্রিহেন্সিভ সিস্টেম অ্যাপ্লাই করলে যে ইকোনমিক সিস্টেমে কীভাবে চেঞ্জ আসবে, ভিজুয়ালাইজ করা আপনার এই গভীর চিন্তাসম্পন্ন ব্যক্তি ছাড়া খুবই বোঝা মুশকিল। অবভিয়াসলি এটা থিওরিটিক্যাল লাগবে, এটা একাডেমিক লাগবে, এটা প্র্যাকটিক্যাল লাগবে না, যেহেতু প্র্যাকটিক্যালি কোথাও ইমপ্লিমেন্ট হচ্ছে না। বাট এই সমাজে সবসময় কিছু মানুষ থাকে যারা আপনার এই যে এই বিষয়গুলোকে আপনার এই বাস্তবতায় রূপান্তরিত করে, এবং তারা এই থিওরিগুলোকে, ক্যাপিটালিজম ইটস অলসো থিওরি, যে আপনার অ্যাপ্লাই করার আগে এটাও একটা থিওরি, যে আপনার এই কমিউনিস্ট ইকোনমিক ব্যবস্থা এটাও একটা থিওরি, সব কিছুই একটা থিওরি আনলেস আনটিল আপনি অ্যাপ্লাই করছেন। নাও ইসলামের যেটা বিষয়, জাস্ট বিকজ আমরা এটার আন্ডার লিভ করি নাই, ইট ডাজন্ট মিন আপনি হিস্টোরিক্যাল এভিডেন্স দেখতে পারেন যে এটার হিস্ট্রি কি, ইসলামিক ইকোনমিক সিস্টেম আমি যেগুলো এর আগে বলেছি এগুলো কি কখনো অ্যাপ্লাই হয়েছে কিনা। অফকোর্স এগুলো অ্যাপ্লাই হয়েছে। ওকে, উই নো দ্যাট ইসলামিক হিস্টোরিক্যালি উই নো ইট হ্যাড বিন অ্যাপ্লাইড এবং এটা সাকসেসফুল ছিল। আমি বলছি যে বাংলাদেশে কিভাবে এটা কাজ করবে, সেখানে আমি আসছি। যে আমরা দেখেছি যে ইসলামিক যে ইকোনমিক সিস্টেম অ্যাপ্লাই হয়েছে কিনা, অ্যাপ্লাইড হয়েছে। এটা আমরা যে কথাগুলো বলছি, ধনী দরিদ্রের বৈষম্য কমিয়েছিল কিনা, কমিয়েছে। এই যে হিস্ট্রিতে এক্সাম্পল আছে সব কিছুই, যে এটা আপনার সম্পদকে কুক্ষিগত করেছিল কিনা, এটা যখন অ্যাপ্লাই হয়েছে না, কুক্ষিগত করেনি, করতে পারেনি। আপনার এই সমাজের যে এই মুদ্রাস্ফীতি এবং অন্যান্য সমস্যা, এই যে সুরযুক্ত ঋণ, এগুলো ছিল কিনা, এগুলো ছিল না। মানুষের মধ্যে সমস্যা ছিল না। আমরা এই যে ফেমাসলি জানি যে ওই অটোমান খিলাফার সময় এই রাস্তার ধারে গাছের সাথে আপনার এই বিভিন্ন মানুষ স্বর্ণ মুদ্রা বেঁধে রাখতো, যাতে যাদের প্রয়োজন তারা নিয়ে যেতে পারতো, এবং এগুলো কেউ নিয়ে যাইতো না, কারণ কারো কোনো প্রয়োজন ছিল না। এই লেভেলে আপনার ইসলামিক ইকোনমি মানুষকে নিয়ে যেতে সক্ষম হয়েছে। এখন প্র্যাকটিক্যাল বেসিসে আপনি যদি বাংলাদেশে অ্যাপ্লাই করেন, তাহলে যেটা দেখেন যে আপনি প্র্যাকটিক্যাল লেভেলে প্রথমে যদি আপনি নিম্ন আয়ের মানুষদের কথা বলেন, তাহলে আপনাকে শ্রমিকদের
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী তাদের ঘাম শুকাবার আগেই তাদের আপনার এই মজুরি পরিশোধ করা লাগছে। সো একটা ব্যালেন্স আপনার ওয়ার্কিং অ্যাটমসফিয়ার ক্রিয়েট হচ্ছে। এবং আমি এর আগে বলেছি যে রাষ্ট্র কর্তৃক ওই মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করা লাগছে। তো মানুষকে আপনার একটা মিনিমাম সে যাতে তার জীবন ধারণ করতে পারে এই ধরনের একটা স্যালারি দেওয়া লাগছে, যে এই বৈষম্যের শিকার হয় না, যেটা আমরা পূর্বে বলেছি যে তার জীবন খরচ হচ্ছে মাসিক 23,000 টাকা সরকারি হিসাব অনুযায়ী, কিন্তু সে ইনকাম করছে 12,000 টাকা, 12 থেকে 13,000 টাকা, যেটা তার অর্ধেকও না। সো এই যে এই বিষয়টা ইসলামে সম্ভব না, কারণ ইসলামে এর দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। রাষ্ট্র এই দায়িত্ব অস্বীকার করতে পারে না যে আমরা এই এমন একটা ব্যবস্থা রাখছি যে মানুষ তার ন্যূনতম জীবন ধারণ করতে পারছে না। ইসলাম ভাই, আপনি আবারও বলতেছেন যে রাষ্ট্রের দায়িত্ব আপনার বেসিক যে নিডগুলি এটা ফুলফিল করা। সো আমরা যদি এই দৃষ্টিভঙ্গি থেকে আফগানিস্তানের দিকে তাকাই, দেখেন আফগানিস্তানে তারা বলতেছে এটা ইসলামিক একটা রাষ্ট্র ব্যবস্থা বা ইসলাম ধারা তারা দেশকে চালাইতে চাইতেছে। এখানে আফগানিস্তানের মতো জায়গায় ওই সরকারের এই ধরনের ক্ষমতা নাই। আপনারা দেখেন পাকিস্তান থেকে তারা কত লাখ লাখ শরণার্থীদেরকে আফগানিস্তানে ফেরত পাঠিয়ে দিচ্ছে। এখানে ওই সরকারের কিন্তু সেই ক্ষমতা নাই যে আপনার এই দেশের মানুষের ওই দেশের মানুষের আপামর যে জনসাধারণ তাদের এই বেসিক নিডগুলি ফুলফিল করা। তাহলে আপনি কীভাবে বলতেছেন বাংলাদেশে যদি ইসলাম অ্যাপ্লাই করা হয় তাহলে বাংলাদেশের সরকারের উপর এই দায়িত্ব পড়বে যে তারা এই ধরনের মানুষের যত ধরনের বেসিক নিডগুলি আছে তারা ফুলফিল করবে? ইট ডাজন্ট সাউন্ড ভেরি প্র্যাকটিক্যাল। জি, ধন্যবাদ। টু বি অনেস্ট, আফগানিস্তানের যদি ওই ক্ষমতার পট পরিবর্তন আমরা যদি বিবেচনা করি, তারা আসলে তেমন সময়ও পায়নি। এই এত দ্রুত সময়ে এসে তাদেরকে এই পর্যায়ে ধরেন ক্রিটিসাইজ করা বা ওইটা অ্যানালাইসিস করা আসলে খুবই মুশকিল বিষয়, যে তারা সাফিসিয়েন্ট সময় পেয়েছে কিনা। এর চাইতেও বড় কথা হলো যে ইভেন দো তারা এই দাবি করছে যে মানে শরিয়াভিত্তিক সমাজ ব্যবস্থা, বা তারা কম্প্রেহেন্সিভলি ইসলামকে অ্যাপ্লাই করেনি, যেটা আমরা দেখতে পাচ্ছি। তারা আপনার যে ইসলামের বাইরে যে ওয়ার্ল্ড অর্ডার এর অনেকগুলো আসপেক্টের মধ্যে তারা স্টিল যে পরিচালনা করছে তাদের রাষ্ট্র ব্যবস্থা। ইয়েস, আমরা দেখতে পাচ্ছি অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই তারা ইসলামিক বিভিন্ন আসপেক্টকে অ্যাডপ্ট করেছে তাদের রাষ্ট্রীয় ব্যবস্থায়। বাট আমরা দেখতে পাচ্ছি এর কিছু ক্ষেত্রে তারা এগুলোকে অ্যাডপ্ট করেন। যেমন ধরুন ক্যাপিটালিস্টিক যে সিস্টেম, এখান থেকে সম্পূর্ণভাবে তারা বের হয়ে আসেনি। আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে আমেরিকাতে যে তাদের এই যে ফান্ড যে আটকিয়ে রাখা হয়েছে, সেটার জন্য তারা স্টিল দেন দরবার করছে। সেটা যদি পরিশোধ করা হয়, আমেরিকা কোন কারেন্সিতে পরিশোধ করবে? তাহলে আপনি ওই ক্যাপিটালিস্টিক সিস্টেম থেকে কিভাবে বের হয়ে আসবেন? আপনি ইউনাইটেড নেশনের রিকগনিশন চাচ্ছেন, অন্যান্য দেশগুলোর যে সাথে ডিল করতে চাচ্ছেন, যখন আপনি ইন্টারন্যাশনাল ওই বিজনেস ডিলিংগুলো করবেন, সেটা কোন কারেন্সিতে করবেন? সেটাকে আফগান মুদ্রায় কেউ কি করতে রাজি হবে? যে অবভিয়াসলি আপনি ক্যাপিটালিস্টিক ইকোনমিক সিস্টেমে সাবস্ক্রাইব করেই এগুলো করছেন। সো অন্যান্য আসপেক্টে অবভিয়াসলি আমি যেতে চাচ্ছি না, কিন্তু এটাই হচ্ছে মূল বিষয়। তারা কম্প্রেহেন্সিভলি বা ইসলামের যেই ওই সব কিছুই সমাজ রাষ্ট্র পরিচালনার সব বিষয়েই ইসলাম দ্বারা পরিচালনা করছে না এত মোমেন্ট। আনফর্চুনেটলি আমাকে এই কথা বলতে হচ্ছে, যেটা আমি বলতে চাই না, বাট দ্যাটস দ্য রিয়েলিটি। ব্রিংিং ইউ ব্যাক টু বাংলাদেশ, তাহলে বাংলাদেশে এটা কীভাবে হবে যে বাংলাদেশের সরকার যদি কম্প্রিহেন্সিভলি ইসলাম অ্যাপ্লাই করে, তারা কিভাবে দেশের যে মানুষের দায়িত্বগুলি, এই বেসিক নিডগুলি ফুলফিল করার যে দায়িত্ব, তারা কিভাবে সেটা পালন করবে? বাংলাদেশের সরকার কি ওই ধরনের সম্পদ আছে বা ওই ধরনের রিজার্ভ আছে, তারা এই ধরনের একটা দায়িত্ব তাদের ঘাড়ে নিতে পারবে? দেখুন, এই যে বাংলাদেশের সক্ষমতা রয়েছে কিনা যে ইসলামিক অর্থনৈতিক সিস্টেম প্রয়োগ করার মাধ্যমে এইসব সমস্যা দূরীকরণের ইয়েতে, সক্ষমতার বিষয়টা দেখতে গেলে আপনি যদি আমরা এই ধরেন যখন অর্থনীতিবিদরা, বাংলাদেশের এক্সিস্টিং অর্থনীতিবিদরা এই কথাগুলো বলেন যে দারিদ্রতা এবং সক্ষমতা, যে আমাদের ওই পরিমাণ ওই সম্পদ নেই, হ্যাঁ, তো তারা প্রত্যেকেই যদি দেখেন যে তাদের আর্গুমেন্টটা করতেছেন যে আপনার পুঁজিবাদী বা ক্যাপিটালিস্টিক অর্থনৈতিক ব্যবস্থা থেকে, যেখানে আপনার ধরেন তাদের দৃষ্টিভঙ্গি বা তাদের দর্শনই হচ্ছে যে সম্পদ সীমিত এবং মানুষের চাহিদা অসীম, যেটা আমরা আমাদের স্কুল কলেজে আপনার অর্থনীতিতে পড়ে এসেছি, যে আপনার মানুষের চাহিদাকে যোগান দেওয়ার মতো সাফিসিয়েন্ট সম্পদ আমাদের নেই, যেটা আপনার এই পুঁজিবাদের এই মোদ্দা কথা। এখন আপনি যদি দেখেন যে ইসলামিক ভিউ পয়েন্ট থেকে, ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমরা এভাবে দেখি না। আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনার সাফিসিয়েন্টলি আমাদের জন্য সম্পদ প্রদান করে দিয়েছেন, কিন্তু যেই সমস্যাটা পুঁজিবাদ সৃষ্টি করেছে সেটা হচ্ছে আপনার ডিস্ট্রিবিউশনের সমস্যা বা সেটা বিতরণ করার সমস্যা।
এবং এর পূর্বে আমরা যে কথাগুলো বলেছি যে কিছুমাত্র লোক আপনার অধিকাংশ সম্পদকে কুক্ষিগত করে রাখা, এটাই হচ্ছে আপনার বিতরণের সমস্যা, ডিস্ট্রিবিউশনের সমস্যা। শুধুমাত্র কিছু সংখ্যক লোকের মাঝে ম্যাক্সিমাম সম্পদকে যে আপনার এই কুক্ষিগত করে রাখা, এবং মেজরিটি মানুষকে এটা থেকে ডিপ্রাইভড করা। সো সমস্যাটা আসলে বিতরণের বা ডিস্ট্রিবিউশনের এবং সম্পদকে প্রপারলি আপনার এই ছড়িয়ে দেওয়ার সব জায়গায়, যেটা ইসলামিক অর্থনৈতিক সিস্টেম দ্বারা এই সমস্যাকে রিমুভ করে। তো বাংলাদেশের সক্ষমতা আছে, সেটা আমরা বলেছি যে বাংলাদেশের উৎপাদন ক্ষমতা নিয়ে উৎপাদনে তারা স্বয়ংসম্পূর্ণ, আর্টিফিশিয়ালি অন্যান্য সমস্যাগুলোকে জিইয়ে রাখা হয়েছে। তো যখন এই যে আপনার ডিস্ট্রিবিউশনের সমস্যাকে ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা দ্বারা ডিল করা হবে, ইসলামিক ব্যবস্থা দ্বারা রিমুভ করা হবে এই অর্থনৈতিক সিস্টেম থেকে, তখন অবভিয়াসলি বাংলাদেশের এমন সক্ষমতা রয়েছে যে শুধুমাত্র বাংলাদেশের মানুষকে অর্থনৈতিকভাবে সবল করে অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রগুলোকেও, মুসলিম রাষ্ট্রগুলোকেও আপনার সাহায্য করার মতো যথেষ্ট সক্ষমতা বাংলাদেশের রয়েছে। সেটা আমরা হিস্টোরিক্যালিও দেখে এসেছি এবং আমরা বর্তমান বাস্তবতায়ও এত অপ্রসনের ভিড়েও তারা যে উৎপাদন ক্ষমতা বা এবিলিটি তারা দেখিয়েছে, বাংলাদেশের উর্বর ভূমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা আমাদেরকে প্রদান করেছেন, যে এই গোলা ভরা ধান এবং এই পুকুর ভরা মাছ দিয়ে, এবং এই ল্যান্ডের যে উর্বরতা আমাদেরকে দান করেছেন, আমাদের নিজস্ব সমস্যা দূর করার সাথে সাথে আমরা পার্শ্ববর্তী মুসলিম রাষ্ট্রগুলোকে সাহায্য করতে পারবো, যেভাবে প্রিভিয়াসলি আমরা করতে পেরেছি। ইসলাম ভাই, জাযাকাল্লাহ খাইর, আপনি অনেক সময় নিয়ে অনেকগুলি ব্যাপার আজকে বিস্তারিত আলাপ করলেন। ইন দ্য কনটেক্সট আমরা যেখানে শুরু করছিলাম যে গ্লোবালি একটা ট্রেন্ড দেখা যেতেছে, যেখানে মানুষ পরিবর্তনের কথা বলতেছে এবং পরিবর্তন চাইতেছে, এবং আমাদের দেশের ক্ষেত্রে একই ব্যাপার। আমরা গত বছরের সরকার পতনের পর থেকে থ্রু আউট দ্য ইন্টারিম গভর্নমেন্ট এবং আপকামিং ইলেকশনের মধ্যেও মানুষের মধ্যে সেই একই আকাঙ্ক্ষা, তারা পরিবর্তন চায়। এবং আপনি আজকে একটা কম্প্রিহেন্সিভ পরিবর্তনের কথা বললেন, কিন্তু আপকামিং ইলেকশনে আমরা যেই গতানুগতিক বা ট্র্যাডিশনাল যে পলিটিক্যাল পার্টিগুলি আছে বা নতুন যারা পলিটিক্যাল পার্টিগুলি আছে, তাদের ইলেকশনের যে কথাবার্তা বা ইলেকশনের ক্লাইমেটের যে কথাবার্তা, আমি আজকে প্রথমেই আপনাকে জিজ্ঞেস করছিলাম যে আপনি কি এগুলি ফলো করতেছেন কিনা। আমরা দেখতে পাই যে তাদের এই কথাবার্তার মধ্যে, তাদের সেই ন্যারেটিভের মধ্যে বা তাদের নির্বাচনী যে ইশতেহার, এগুলির মধ্যে কোথাও আমরা দেখতে পাইতেছি না সেই কম্প্রিহেন্সিভ যে চেঞ্জ তার কথা। সো হাউ ডু ইউ ফিট ইন এই কম্প্রিহেন্সিভ চেঞ্জ যেটা প্রপোজ করলেন আপনি আমাদের এই আপকামিং ইলেকশনের যে ক্লাইমেটে, মানুষকে আপনি কি বলতে চাইবেন যে তারা কিসের মাধ্যমে এই সামগ্রিক যে পরিবর্তন সেটা নিয়ে আসতে পারবে বা সেই ব্যাপারে চিন্তা করতে পারবে? জি দেখুন, যদি আপনি স্বাধীনতা পরবর্তী সময়কাল থেকে হিসাব করেন, বাংলাদেশ একটা দীর্ঘ রাজনৈতিক পরিক্রমার ভিতর দিয়ে গিয়েছে এবং টু বি অনেস্ট একই ধরনের আপনার রাষ্ট্র ব্যবস্থা তারা অবজার্ভ করেছে, যেটা তাদের সাথে ন্যায় বিচার করতে সক্ষম হয়নি, সম্পদের সুষম বন্টন করতে সক্ষম হয়নি, দরিদ্র রয়ে গেছে এবং ধনীরা সম্পদের পাহাড় করেছে। সো কোটা আন্দোলনের সময় এটা একটা ওয়ান অফ দ্য দাবি ছিল যে তারা ব্যবস্থার আমূল পরিবর্তন চায়, ছাত্রদের মধ্যে থেকে দাবি। কিন্তু আমরা দেখেছি যে ক্ষমতার পর পরিবর্তন হওয়ার পর সেই দাবি আপনার সামাজিক বলয় থেকে মুছে দেওয়া হয়েছে, আর মানুষের সামনে এই দাবিকে আনা হয়নি। এবং এক্সিস্টিং যে সিস্টেম ছিল সেটা দ্বারাই তারা আবার যে এই বাংলাদেশকে রান করার পরিকল্পনা করছে, যেন মনে হয় যে আমরা এই দীর্ঘ সময় ধরে, স্বাধীনতা পরবর্তী সময় ধরে কিছুই শিখলাম না, যে শুধুমাত্র মুখের পরিবর্তনে যে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না, সেই ব্যাপারে যেন আমরা এখনও উদাসীন। আপনার প্রশ্নের উত্তর দিতে গেলে ইটস এ কম্প্রিহেন্সিভ ম্যাটার। একটা দীর্ঘ সময় ধরে এই বিষয়গুলো আলাপ করতে হবে, কিভাবে আসলে এটা এই নির্বাচনের ডিসকাশনে আসতে হবে, কিভাবে আসলে এই পুরো কম্প্রিহেন্সিভ সিস্টেমটাকে অ্যাপ্লাই করতে হবে, এর প্রক্রিয়া কি, এটাকে অ্যাপ্লাই করবে কারা এবং এটার জন্য কাজ করবে কারা, সমস্ত বিষয়টাকে একটা হয়তো আমরা নির্বাচনকে কেন্দ্র করে হয়তো আমরা পরবর্তীতে আরও কিছু, আপনি যদি আরও কিছু পর্বের ব্যবস্থা করেন, তাহলে হয়তো আমরা কম্প্রিহেন্সিভলি এই বিষয়গুলো আলাপ করতে পারবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ইসলাম ভাই। আমাদের প্রচেষ্টা থাকবে যে সামনে নির্বাচনকে রেখে কিছু স্পেসিফিক ডিসকাশন নিয়ে আসার জন্য, যেখানে আমরা চেষ্টা করব বিস্তারিতভাবে আলাপ আলোচনা করার যে কীভাবে সেই সামগ্রিক পরিবর্তন নিয়ে আসা যায় এবং কিভাবে কোন প্রসেসে নিয়ে আসা যায়। হয়তো আমরা বিভিন্ন পর্বে এই ব্যাপারগুলি আলোচনা করব। আপনার জন্য অগ্রিম আমন্ত্রণ রইল আমাদের সাথে সংযুক্ত হওয়ার সেই সময়, ইনশাআল্লাহ। ধন্যবাদ।